প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে যান। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত বলে ঘোষণা। তাম্রলিপ্ত মেডিকেলে অভিনেতার ময়না তদন্ত। নিথর দেহ তমলুক মেডিকেল কলেজে চলে যাচ্ছে ফর পোস্টমর্টম। না, সেটা আমরা তদন্ত করছি। আমরা অস্বাভাবিক মৃত্যুর আমরা তদন্ত করব। শুটিংয়ের সময় ভেসে যান রাহুল। শুটিংয়ে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করেন। সহ অভিনেতা শ্বেতা মিশ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার। রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দাবি সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসারের। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই এক পা দুপা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। ওনাকে জলে নামতে মানা করেছে, তারপরে জলান্তে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটে গেল, এখন মর্গে আছে। রাহুলের ক্যারিয়ার শুরু হয়েছিল 2000 সালে। চাকা ফিল্ম দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল। 2004 আবার আসবো ফিরে ফিল্মে অভিনয় করেছিলেন রাহুল। 2008 সাল চিরদিনই তুমি যে আমার ও জ্যাকপট। চিরদিনই তুমি যে আমারে তুমুল জনপ্রিয়তা। ঠাকুরমার ঝুলি নামের ওয়েব সিরিজে কাজ রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনেতা থেকে পরিচালক কেউই বিশ্বাস করতে পারছেন না রাহুল আর নেই। রাহুল খুবই বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে অনেকটা ক্ষতি। না, একটা সিনেমাই করেছি আমরা, আমার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার, সেটাতেই আমার প্রথম কাজ ওর সঙ্গে। এবং আমি ওকে নিয়ে এসেছিলাম, ও তখন টেলিভিশনে রবি ওজার একটা শো করতো, টেলিভিশন শো, সেটার নাম ছিল খেলা। অবভিয়াসলি মেনে নিতে পারছি না, অবভিয়াসলি কি বলবো, কিছু বলার ভাষা নেই আর কি। অনেকটা বড় মানুষ, মানে সাইজটা ছোট, পকেট সাইজ, কিন্তু অনেক বড় মাপের মন। ওর মনটা অনেক বড়। ওর মানে ছিল শব্দটা এখনো মানে নিজেকে বোঝাতে পারিনি যে বাবিনকে নিয়ে ছিল বলতে হবে। মনটা অনেকটা বড়। এত ভালো মনের ভালো লোকেরা আসলে বেশি দিন থাকে না, এটা বারবার প্রমাণ পাচ্ছি। আমার তো এখনো বিশ্বাস হয়নি পুরো ব্যাপারটা। বিশ্বাস হওয়া তো সম্ভব না। আত্মস্থ করা, বিশ্বাস করা, এটা করতে তো সব মানুষের তো সমান সময় লাগে না। আমার একটু সমস্যা আছে এটা নিয়ে। রাহুল তো বড্ড কাছের, বড্ড স্নেহের। আমার বিশ্বাস হচ্ছে না, এটুকু আমার বারবার বলার যে আমার বিশ্বাস হচ্ছে না। একটা মৃত্যু, কিন্তু অনেকগুলো প্রশ্ন। রাহুল অরুণোদয়ের মৃত্যুর দায় কার? আদৌ মানা হয়েছিল কোনো সেফটি প্রোটোকল? শুটিংয়ের অনুমতি, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। এক্সট্রা শটের শুটিং চালায় লাইফ জ্যাকেট পরা সম্ভব নয়, সেক্ষেত্রে অভিনেতাদের সুরক্ষায় আদৌ রাখা হয়েছিল সুইমিং টিউব? একাধিক প্রশ্ন উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা, সেই সময়ে ঠিক কি ঘটেছিল? দেখো অনিতা, তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই তালসারির যে বীজ রয়েছে, ওই বীজ যেখানে দেখতে পাচ্ছ পুরো মাঝখানে বালি, একেবারে দ্বীপ রয়েছে, চারদিকে কিন্তু একেবারে সমুদ্রের জল। সেই বিচে তারা এসে, দ্বীপে এসে তারা কিন্তু শুটিং করছিলেন। এই যে শুটিং এর স্পট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শুটিং এর স্পট।
এই জায়গায় দাঁড়িয়ে যখন শুটিং করছিল, মানে আলাদাভাবে তারা যখন শুটিং করছিল, রাহুল এবং শ্বেতা মিশ্র আর একজন টেকনিশিয়ান, যেখানে প্রত্যক্ষদর্শীরা তারা জানাচ্ছেন যে এই জায়গায় শুটিং করার সময় তারা কিন্তু যখন ওই শ্বেতা মিশ্র জলের তলে এইখানে নাম থেকে জলের ঢেউ আসে তখনই তলিয়ে যায়। তারপরেই কিন্তু যেখানে রাহুল এবং টেকনিশিয়ান তারা কিন্তু ঝাঁপ দেয়, তারপর টেকনিশিয়ান অলরেডি সেও ভেসে যায়, তারপরে রাহুল শ্বেতাকে উদ্ধার করে, তারপরে টেকনিশিয়ানকে উদ্ধার করতে গেলে কিন্তু রাহুল ডুবে যায় আর তার দেহ পাওয়া যায়। সেই ক্ষেত্রে যখন তারা ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনকে অনুমতি না নিয়ে তারা কিন্তু শুটিং করছে, তবে ওইখানে যেখানে ডোঙ্গা অর্থাৎ বোটে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু পরে প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু তার দেহ উদ্ধার করে কিন্তু তাকে দীঘা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া। তবে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার এই মর্মান্তিক মৃত্যু যেমন টলি পাড়ায় শোকের ছায়া, তেমন টলি ইন্ডাস্ট্রিতেও শোকের ছায়া নেমে আসে। তুমি জানো যেখানে চিরদিনে তুমি যে আমার প্রথম যে শুটিং হয়েছিল সেখানে কিন্তু তিনি এই দীঘাতেই নাম নিয়েছিলেন, তার নাম উঠে এসেছিল, তা হচ্ছে দীঘার ল্যারিকা হোটেলে। সেই হোটেলে থেকেই কিন্তু পঙ্কজ, এই মৃত্যুতে তো অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে আদৌ এই মৃত্যুর দায় কার, কারণ সেখানে সেফটি প্রোটোকল কি মানা হয়েছিল? কারণ এই তালসারিতে সেখানে তো খুব একটা তার জল তো খুব একটা বেশি নয়, সেখানে হঠাৎ করে কিভাবে এত বড় একটা ঢেউ এলো যেখানে তলিয়ে গেল? সে সময় কি জোয়ারের সময় চলছিল? একেবারে তখন কিন্তু জোয়ার ছিল। আর তোমাকে জানো এখানে জল না থাকলেও এই যে দ্বীপ রয়েছে, দ্বীপের চারিদিকে যে জল রয়েছে সেই জলের কিন্তু গভীরতা অনেক, সেই গভীরতা অনেক। সাঁতারের পক্ষে যারা নতুন দাঁড়, যারা সমুদ্রে বা সাঁতার কাটতে না জানেন না, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বড় বিপদ। এই যে জল যে রয়েছে, এই যে দ্বীপ, এইখানে ধরো দাঁড়িয়ে এই জায়গায় তারা কিন্তু শুটিং করেছিলেন। এই বালিতে যখন দাঁড়িয়ে তখন ঢেউ আচমকা আসে। সেই সময় আরো কোনো সেফটি প্রোটোকল মানা হয়েছিল কি? না, একেবারে সেফটি প্রোটোকল মানেনি, তবে তারা কোনো অনুমতিও নেয়নি। এখানে কোনো নিজেরা বা নিজেদের মধ্যে সেফটি জ্যাকেটও পরা নেই, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দা সহ এই যে অর্থাৎ বোটের যে সমস্ত কর্মীরা রয়েছে বা মৎস্যজীবীরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন তারা নিজেরাই নিজেদের কিন্তু ভিডিও করছিলেন এমনটা, এবং অনুমতি না নিয়ে তারা কিন্তু এই দ্বীপের মধ্যেই কিন্তু তারা শুটিং করছিলেন। তারপরে এই ঘটে যাওয়া ঘটনার পরে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে। তারা জানাচ্ছেন যে প্রশাসনের অনুমতি না নিয়ে তারা এইভাবে যে শুটিং করা বা তাদের যে এই বড় বিপদ আনলো, এটা একেবারে তারা মানতে পারছেন না। তারা কিন্তু জানাচ্ছেন যে এই ধরনের বিপদ আমরা একেবারেই অনুমতি ছিল না শুটিং এর। 2 দিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তারা নিজেরা এসে শুটিং করছে। কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না, পারমিশন একদম নেই, কোথাও পারমিশন নেই, না প্রশাসনিক পারমিশন, না আমাদের লোকাল সোসাইটি থেকে পারমিশন, কোনো পারমিশন নেয়নি তারা। সকালেই রাহুলের বাড়িতে যান প্রসেনজিৎ। প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যে ছবি দেখছেন, সকালেই রাহুলের বাড়িতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে তিনি কথা বলেন, তিনি সাক্ষাৎ করেন। রাহুলের এই আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ একেবারে সিনে দুনিয়ার প্রত্যেকেই। এই মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। সকালেই রাহুলের বাড়িতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতার পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, কথা বলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পল্লীশ্রীর বাড়িতে যান অরূপ বিশ্বাস। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমরা প্রচারে ছিলাম আজ, আমি, আমাদের কাউন্সিলর, আমাদের দলের নেতা কর্মীরা আমরা প্রচারে ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম জানান এবং তিনি অত্যন্ত শোকাহত এবং আমাদের নির্দেশ দিয়েছেন পরিবারের পাশে থাকার, তাই আমরা সবাই ওনার পরিবারের পাশে আছি। মায়ের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই, মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডারও করে দিয়েছেন, পাইলটিং করেই নিয়ে আসা হবে।
বীরভূমের সদাইপুরে বিক্ষোভের মুখে কমিশনের কর্মীরা। বিজেপির পতাকা খোলা নিয়ে বচসা, তর্কাতর্কি। আদর্শ আচরণবিধি থাকায় পতাকা খোলার চেষ্টা, ফেরত নিয়ে ফের পতাকা টাঙান বিজেপি কর্মীরা। আরো একবার জানাই, বীরভূমের সদাইপুরে বিক্ষোভের মুখে কমিশনের কর্মীরা। বিজেপির পতাকা খোলা নিয়ে বচসা, তর্কাতর্কি। আদর্শ আচরণবিধি থাকায় পতাকা খোলার চেষ্টা, ফেরত নিয়ে ফের পতাকা টাঙান বিজেপি কর্মীরা। থেকে বলা আছে প্রাইভেট পারে খুলে দিতে হবে। আমার বাড়ি, আমি 20টা পতাকা লাগাবো না 50 কোন দলের পতাকা লাগাবো আমার ব্যাপার, পতাকা আমরা খুলতে দেবো না। কমিশনের লোক একজনের কাছে আই কার্ড আমরা পাচ্ছি না। আমি দুর্গাপুরে নতুন, আমি ট্রান্সফার হয়ে এসেছি বাঁকুড়া সারেঙ্গা থেকে, সেই জন্য আমার এখন আই কার্ডটা রেডি হয়নি। এসে থেকেই আমি একদম এমসিসির ইনচার্জে আছি, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত, তো এখানে হয়তো আই কার্ডটা আমার বানানো হয়নি। ওনারা বলছেন যে তোলা যাবে না, প্রাইভেট প্রপার্টিতে আমরা অনেকগুলো ফ্ল্যাগ লাগাতে পারি, যেটা পরিষ্কার এমসিসি ভায়োলেশন। ওনারা সেটা শুনলেন না। কার্ড দেখিয়ে এখান থেকে যেতেও দেবো না, পুরো পরিচয় দিয়ে আইডেন্টি কার্ড দেখিয়ে তারপর আপনি যাবেন। আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। আগামীকাল সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতায় তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়াতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। আগামীকাল সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সামান্য ঝড় বৃষ্টি এবং 2 মেদিনীপুর, বীরভূম, নদিয়ায় ঝড় বৃষ্টি। কলকাতায় তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়াতে পারে বলেই সম্ভাবনা এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের 5 জেলায়। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এপ্রিলে ভোটের গরম, এপ্রিলে চৈত্রের গরম। 1 এপ্রিল থেকে এই চড়বে পারদ, বাড়বে গরম। 1 এপ্রিল এর পর কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার ফলে তাপমাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে। ফলে কলকাতার তাপমাত্রা হয়তো সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি, 36-37 ডিগ্রিতে দাঁড়াবে। এপ্রিলের শুরু থেকেই বাড়বে গরম। এপ্রিলের শেষে ভোট, অর্থাৎ গরমেই দিতে হবে ভোট। ওয়েদারটা ভালো হলে ভালো হতো, প্লাস 1 মাস পরে ভোট, সেটা নিয়ে একটু মানে গরমের মধ্যে ভোটটা খুব কষ্টের। গত কয়েকদিন ধরেই ভোটে গরম বাংলা। রাজ্য জুড়ে চলছে প্রচার, তার মাঝেই চড়ছে পারদ, চড়া রোদ। রাস্তায় বের হলেই ঘেমে স্নান, চড়া রোদে ছাতা মাস্ট। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে না। বৃষ্টি হলে তো একটু ভালোই হয়, কিন্তু এখন তো গরম তো খুব বেশি। দিন কয়েকের ঝড় বৃষ্টিতে একটু স্বস্তি। 1 এপ্রিল থেকে অবশ্য হাওয়া গরম, বৃষ্টির টাটা বাই বাই। দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরম। মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঝড় হতে পারে। বুধবার থেকে গরম বাড়বে বাংলায়। এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি। 31 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে
বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডও হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে মানে 50 to 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে কোনো কোনো জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 1 এপ্রিল স্থানীয়ভাবে 2-1টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, মানে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে, ফলে কলকাতার তাপমাত্রা হয়তো সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি 36-37 ডিগ্রিতে দাঁড়াবে। একদিকে নির্বাচনের তাপমাত্রা বঙ্গ জুড়ে এবং অন্যদিকে তাপমাত্রা পারদ সেটাও কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী হচ্ছে। 1 এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ বলা চলে গ্রীষ্ম করবে হামলা, হাঁসফাঁস করবে বাংলা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।